প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফেয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান্স বি ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন ফেয়ার উইথ টুয়েসডে এপিসোডের দ্বিতীয় আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি, আর এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম তাহিয়ান আল আশফানুর রহমান। সে আমারই স্টুডেন্ট। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগে সে অধ্যয়নরত রয়েছেন। তার দেশের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কর্মকার পাড়ায়। বর্তমানে ঢাকায় তার বাসা শিকদার মেডিকেল অ্যাপার্টমেন্ট, যেটা ধানমন্ডির মধ্যে পড়েছে। তো তাহিয়ান যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি তাহিয়ান সংগ্রহ করেছে তাকবির নামক একজন ভাইয়ের কাছ থেকে। এই ঈদ উল ফিতরে এই তাকবির ভাই যখন ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছেন, তখন উনি এই ঘটনাটির মুখোমুখি হয়েছিলেন। তাকবির ভাইয়ের গ্রামের বাড়ি গাজীপুরে। সঙ্গত কারণে সেই গ্রামের নামটি আমরা বলছি না, শুধু গাজীপুর বলছি। ঈদের 2 দিন আগে ওনারা গ্রামে গিয়েছেন। ওনার মা, ওনার বাবা, এই দুইজনের যে বাড়ি, এই বাড়ি কিন্তু খুবই কাছাকাছি, অর্থাৎ তাকবির ভাইয়ের নানা বাড়ি দাদা বাড়ি একদম পাশাপাশি। তাকবির ভাই চিন্তা করলেন ঈদটা নানা বাড়িতে করবেন। নানা বাড়িতে তার মামাতো খালাতো ভাইরা এসেছেন, সবার সাথে মজা করবেন, এই চিন্তা থেকেই মূলত নানা বাড়িতে ঈদ করার সিদ্ধান্ত নিয়েছেন। আর দাদা বাড়ি তো কাছেই, এক দৌড় দিলেই চলে যেতে পারবেন। নানা বাড়িতে ঈদ করার বিশেষ আরও একটা কারণ ছিল। নানা বাড়ি থেকে প্রায় 1 মাইল বা 1.5 কিলোমিটারের মতো দূরত্বে একটা নাকি মেলা বসে। এমন কিছু নাই যা ওই মেলায় পাওয়া যায় না। তো মামাতো খালাতো ভাইয়েরা মিলে সিদ্ধান্ত নিলেন যে বড়দের কাছ থেকে যে যা সালামি পাবেন তা নিয়ে মেলায় চলে যাবেন। যেই ভাবা সেই কাজ। ওনারা সকলে মিলে ঈদের নামাজ পড়ে এসে সালামি নিয়ে নিলেন। যখন মেলার উদ্দেশ্যে বের হবেন, তখন নানি বললেন যে দুপুরের খাবার খেয়ে একবারে বের হতে, কারণ আস্তে আস্তে তো সময় লেগে যাবে। গুরুজনদের কথা তো আর অমান্য করা যায় না। তাই দুপুরে খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকাল হবে ভাব এমন একটা সময় ওনারা বের হয়ে গেলেন। বলে রাখা ভালো, ওনারা ছিলেন 5 জন। ওনারা সকলেই মোটামুটি সমবয়সী হবেন, কিন্তু একজন একটু বড়, সে অনার্স 2nd ইয়ারে লেখাপড়া করছিল তখন। আরেকজন ওনাদের চেয়ে বেশ ছোট, সে ক্লাস 5-এ পড়ে। তো ওনারা যথারীতি মেলায় গিয়েছেন। মেলার রাস্তার বিবরণটা একটু দিয়ে রাখা দরকার, তাতে করে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। ওনার নানা বাড়ি থেকে বের হয়ে কিছুটা দূর হাঁটলেই একটা বড় শেওড়া গাছ পড়ে। এরপর আরেকটু হাঁটলে বড় একটা বিল পড়ে। এই বিলটা শুকনোর মৌসুমে সম্পূর্ণ পানিশূন্য হয়ে যায়, আবার বর্ষার পানিতে টইটুম্বুর হয়ে ওঠে। এটাকে অনেকেই আধমরা বিলও বলে। এই বিলটা থেকে আরেকটু সামনে আগালে পরপর অনেকগুলো বাড়ি পড়ে। এগুলো মূলত এমনভাবে তৈরি করা হয়েছে, একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি সম্পূর্ণ লাগানো, মাঝে ফাঁকা নাই বললেই চলে। দুপাশেরই একই অবস্থা, অর্থাৎ সম্পূর্ণ কানেক্টেড বেশ কিছু বাড়ি। এরপর ছোট্ট একটা বাজার পড়ে। সেখান থেকে 2টো রাস্তা দিয়ে মেলায় যাওয়া যায়। একটা রাস্তা দিয়ে গেলে আশেপাশে অনেকজন থাকা দেখা যায় আর কি, মানে অনেকজন হাঁটাহাঁটি করে এরকম দেখা যায়, বাড়িঘরও আছে সেখানে। কিন্তু আর একটা রাস্তা সম্পূর্ণ নির্জন, গাছপালায় ঘেরা। দিনের বেলায়ও রাস্তাটা অনেকটাই অন্ধকার হয়ে থাকে। এই রাস্তায় নাকি অনেকেই অনেক সময় ভয় পেয়েছে। তাই লোকজন রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলা রাস্তাটা এড়িয়েই চলে। অনেকেই নাকি এই রাস্তায় সন্ধ্যাবেলায় গলা কাটা অবয়ব দেখতে পেয়েছে। অনেকেই নাকি হারিয়ে গেছে চিরতরে। তাদের কাছ থেকে তো আর শোনা যায়নি যে তাদের সাথে কি হয়েছে, কিন্তু যারা যান নিয়ে ফেরত এসেছে তারা বলেছে এরকম ভয়ঙ্কর জিনিস তারা দেখেছে, গলা কাটা অবয়ব দেখেছে। বড়রা সবসময় ওই রাস্তা দিয়ে চলাচল করতে নিষেধ করে, আগেও করত, এখনও করে। তবে এনারা অবশ্য এগুলো পাত্তা দিতেন না। কেন যেন এই ব্যাপারগুলো তাদের বিশ্বাসী হতে চাইতো না। ওনারা তো মেলায় চলে গিয়েছেন, মেলায় গিয়ে খুব মজা করলেন, পরিবারের জন্য মিষ্টি মিঠাইও কিনলেন। এরপর ওনারা কিছু আইসক্রিম কিনলেন, আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলেন। তখন কিন্তু রাত হয়ে গেছে। মেলা থেকে বাড়িতে ফেরত আসার সময়ও কিন্তু 2টো রাস্তা,
যে রাস্তা দিয়ে মানুষজন চলাচল করে এরকম একটা রাস্তা, আর একটা রাস্তা যেটা ভয়ঙ্কর রাস্তা। এই দুটো রাস্তায় আবার একটা সময় এসে এক জায়গা মিলিত হয়েছে। সেখান থেকে একটু সামনে এগিয়ে গেলেই বাজার পড়ে। ওনারা যখন রওনা দিলেন মেলা থেকে, যেই জায়গাতে এসে রাস্তা দুই দিকে ভাগ হয়ে গেছে, ওখানে আসার পর এই 5 জনের মধ্যে একজন বলে ওঠে, ভাই চলেন আজকে এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাই। আসলে এটা বলার পিছনে একটা কারণ ছিল, সবার একটা আগ্রহ ছিল এই রাস্তা নিয়ে। মুরব্বীরা কেন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে নিষেধ করে। যেহেতু ওই সময় তাদের সাথে কোনো গার্ডিয়ান ছিল না, তাই সকলেই রাজি হয়ে যায়, ঠিক আছে এই রাস্তা দিয়েই যাই। কিন্তু ওনারা তো জানেন না ওনাদের জন্য ওই সময় কী অপেক্ষা করছে। যখন ওনারা ওই রাস্তাটাতে ঢুকলেন, তখন ওনারা লক্ষ্য করলেন ডানে বায়ে উঁচু দেয়াল তুলে দেওয়া হয়েছে একটা জায়গায়। অর্থাৎ বাইরে থেকে হুট করে কেউ যদি এই রাস্তায় ঢুকতে চায়, তাহলে যেন দেয়াল টপকাতে হয়। এর মানে হচ্ছে এই রাস্তায় আসলে ঢোকা উচিত হবে না। এটা একটা সিগন্যাল, যাতে করে এই রাস্তায় কেউ না ঢোকে। ওনারা আর কি করলেন, ওনারা অনায়াসেই দেয়াল টপকে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন। রাস্তার মাঝামাঝি চলে এসেছেন, তখন পর্যন্ত ওনাদের সাথে কিছুই হয়নি। মাঝামাঝি আসার পর একটা অদ্ভুত ব্যাপার ওনারা লক্ষ্য করলেন। এই যে যিনি আমাদেরকে ঘটনা দিয়েছেন, এই তাহিয়ানকে যিনি দিয়েছেন ঘটনাটা, তো তাকবীর ভাই, উনি খেয়াল করলেন যে একটা কালো ছায়ামূর্তির কিছু একটা মতো মনে হচ্ছে রাস্তার বাম পাশ থেকে ডান পাশে চলে গেল। ওই আপনার হাত পা কিছুই বোঝা যাচ্ছিল না, মনে হলো কালো একটা ছায়ার মতো ওনার সামনে দিয়ে চলে গেল। প্রথমবার উনি মনে করলেন এটা ওনার মনের ভুল, কিন্তু ওনার সাথে এই ঘটনাটা বারবার ঘটছে। বারবার ওনার কাছে মনে হচ্ছে যে বাম পাশ থেকে ডান পাশে কিছু একটা চলে যাচ্ছে। এক পর্যায়ে উনি আর একজন ভাইকে জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কিছু দেখতে পাচ্ছেন? তো ওই ভাই বললেন, তুমি কি কালো কোনো ছায়ামূর্তিকে ডান পাশ থেকে বাম পাশে চলে যেতে দেখেছো? তখন উনি বলছেন যে হ্যাঁ অবয়বটা দেখেছি, কিন্তু আমি তো দেখলাম বাম পাশ থেকে ডান পাশে যেতে। তখন ওই ভাই বলতেছেন আমি তো দেখলাম ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে এবং বারবার যাচ্ছে। সে যে আবার বাম পাশ থেকে ডান পাশে আসবে, আবার ডান পাশ থেকে বাম পাশে যাবে, এরকম না, বারবার একটা ছায়ামূর্তিকে শুধু ডান পাশ থেকে বাম পাশে যেতে দেখছেন। আর একজন দেখলো বাম পাশ থেকে ডান পাশে বারবার যাচ্ছে, আর একজন দেখছে ডান পাশ থেকে বাম পাশে বারবার যাচ্ছে। মানে তাকবীর ভাই যেটা দেখেছেন, আর এক ভাই তার উল্টো ডিরেকশনটা দেখছেন, এমনটা হচ্ছে। তো এর ভিতরে আরেকজন বলছে, ভাই আমি তো একটা ছায়ামূর্তিকে দেখলাম, কিন্তু আমি দেখছি এই জিনিসটা সোজা দাঁড়িয়ে আছে, আমরা হেঁটে গেলেও মনে হচ্ছে সে আমাদের সাথে সাথেই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ ওই 5 জনের মধ্যে 3 জন একই অবয়বটা দেখছে, কিন্তু 3 জনই ভিন্ন ভিন্ন ডিরেকশনে দেখছে। একজন দেখছে দাঁড়িয়ে আছে, আর একজন দেখছে বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে, আর একজন দেখছে ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে। এরকম অবস্থায় তারা দেখছে। তখন ওনারা তো শিওর হয়ে গেছেন এটা ওনাদের মনের ভুল নয়। ওনারা তখন দ্রুত হাঁটতে শুরু করলেন। হঠাৎ পেছন থেকে ভেসে আসলো ভয়ঙ্কর একটা শব্দ, মনে হচ্ছে কেউ যেন হাসছে, অট্ট হাসিতে ফেটে পড়ছে। এই হাসিটা আবার কিছু সময় পরে বন্ধ হয়ে যায়। এরপর আর কোনো সমস্যা হয়নি। ওনারা দ্রুত হেঁটে রাস্তার একদম শেষ দিকে চলে আসেন। তবে ওনাদের মধ্যে সবচেয়ে বড় যিনি অনার্সে অধ্যয়নরত ছিলেন, উনি দেখেন যে একটা শেওড়া গাছের ডালে অনেক বড় একটা পাখি বসে রয়েছে। এটা যে কী পাখি এটা উনি বুঝতে পারেননি, শুধু উনি দেখেছেন। তবে ওই সময় উনি কিছু বলেননি, বললে সাথে থাকা অন্যরা ভয় পেতে পারে। এরপর তো ওনারা মূল রাস্তায় চলে আসেন, তারপর বাড়িতে চলে আসেন। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। ওই রাতে এই তাকবীর ভাই আর ওনার এক খালাতো ভাই এক ঘরে শুয়েছিলেন। শুয়ে শুয়ে মোবাইল ফোন চালাচ্ছিলেন, গল্পও করছিলেন একই সাথে। রাত তখন আনুমানিক 1টা বাজে। অনেকেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। আর বিশেষ করে গ্রাম অঞ্চলে রাত 1টা মানে তো অনেক রাত। ইলেকট্রিসিটি থাকুক আর না থাকুক, রাত 1টার সময় কিন্তু লোকজন খুব একটা জেগে থাকে না। আর ওই সময়ে ওনাদের এই যে ঘরটা, এই ঘরের উপরে একটা আম গাছ ছিল। ওই আম গাছে যে আমগুলো ধরেছিল, এই আমগুলো বেশ ছোট ছোট আম আর কি।
কেবল আম ধরা শুরু করেছে আর কি, মুকুল ফুটে বের হওয়ার পর আরেকটু বড় হলে যেরকমটা হয় ওই রকম আর কি। হঠাৎ করে ওনাদের কাছে মনে হতে থাকে বাড়ির টিনে শত শত এই আমের ঢিল পড়ছে। এটা কিন্তু পাথর না, পাথর যদি টিনের চালের উপর পড়ে এক ধরনের খটাং করে আওয়াজ হয়, কিন্তু আম তো একটু সফট, এইটা যদি টিনের চালের উপর পড়ে তখন শব্দটা কিন্তু ভিন্ন রকমের হয়। যাদের ঘরের চালের উপরে আম গাছ রয়েছে, আম যদি পড়ে, বিশেষ করে এরকম ছোটো ছোটো আম যদি পড়ে, ওনারা কিন্তু বুঝতে পারেন যে কোনটা আম আর কোনটা ঢিল। এরকম শব্দ 4 থেকে 5 সেকেন্ড স্থায়ী হলো, এরপর বন্ধ হয়ে গেল। এদিকে এই দুইজন তো বেশ ভয় পেয়ে গেলেন। ঘটনাটা কি? ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেলেন ওনারা দুজন। হইলটা কি আসলে? হঠাৎ করে ওনারা আর একটা শব্দ শুনতে পেলেন। শব্দটা এরকম যে একটা বড় মোটাসোটা মানুষ টিনের চালের উপরে হাঁটলে যেরকম শব্দ শোনা যায় ঠিক সেরকম। ওনাদের বাড়িটা ইটের তৈরি, তবে ছাদটা কিন্তু টিনের। ওনারা দুজনেই লক্ষ্য করছিলেন যে যেখান থেকে শব্দটা আসছে ঠিক সেখানকার টিনটা দেবে যাচ্ছে। আবার অন্য কোথাও শব্দ হলে ওখানে টিনটা দেবে যাচ্ছে, কিন্তু যেখানে একটু আগে দেবে গিয়েছিল সেখানে কিন্তু টিনটা আবার স্বাভাবিক হয়ে গিয়েছে। অন্য জায়গায় টিন দেবে যাচ্ছে যেখানে শব্দটা হচ্ছে। আর টিনের চালে এই ধরনের যদি শব্দ হয়, এক ধরনের ক্যাচ ক্যাচ আওয়াজ হয়, ওইরকম আওয়াজ হচ্ছে। ওনারা দুজনে সেই আওয়াজও শুনতে পাচ্ছেন, আর টিনের চাল যে দেবে যাচ্ছে এটাও দেখতে পাচ্ছেন। তখন ওনাদের হাতে তো মোবাইল ফোন ছিল, স্মার্টফোন। ওনারা সেটা দিয়ে এই দৃশ্যটা ভিডিও করার চেষ্টা করেন, কিন্তু পরবর্তীতে ভিডিওটা যখন দেখেন তখন দেখেন অদ্ভুত ব্যাপার। টিনটা একদম স্বাভাবিক দেখা যাচ্ছে, কোনো শব্দও শোনা যাচ্ছে না। ভিডিওতে সেটা ধরা পড়ল না, অথচ ওনারা দুজনই সেই দৃশ্য দেখেছেন। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এটা কিভাবে সম্ভব, এটা ওনারা বুঝতে পারলেন না। এই ভিডিওটা পরবর্তীতে ওনাদের পরিবারের সদস্যদেরকে দেখিয়েছিলেন যে এই ঘটনা। ভিডিওতে আসলো না, অথচ ওনারা নিজের চোখে এটা দেখেছেন। একই রকম ঘটনা ভিডিওতে না আসলো, অথচ ওনাদের চোখে ধরা পড়ল। এর ব্যাখ্যা কি হতে পারে? যখন এটা নিয়ে বাসায় আলোচনা হচ্ছিল, তখন নানি একটা অদ্ভুত তথ্য দিলেন। উনি জানালেন এই বাড়ির পাশেই একটা সময় বড় বড় দুটি কাঁঠাল গাছ ছিল, তাও সেটা প্রায় 30 বছর আগের কোনো একটা সময়। ওই কাঁঠাল গাছকে কেন্দ্র করে জিন ঘটিত সমস্যা শুরু হয়ে যায়। আর এই সমস্যাটা শুরু হয়েছিল মামার সাথে। তিনি বেশ সুদর্শন ছিলেন, তাই একটা পরী তার প্রতি আকৃষ্ট হয়েছিল। ওই পরীটাকে তাড়ানোর উদ্দেশ্যে হুজুরকে নিয়ে আসা হয়। হুজুর রুকিয়া করে ওই পরীটাকে নাকি তুলনামূলক যে ছোট কাঁঠাল গাছ যেটা ছিল আর কি, ওই গাছটাতে বন্দি করে ফেলেছিলেন। পরবর্তীতে জায়গা জমি ভাগাভাগির পর মামার ভাগে যে অংশ পড়ে সেখানেই মূলত ওই দুটো গাছ পড়ে যায়। তিনি বড় গাছটাকে কাটতে পারলেও ছোট গাছটাকে নাকি কোনোভাবেই কাটতে পারেননি। তাই যেই গাছটি কাটতে পারেননি ওটাকে উনি ওভাবেই রাখতে বাধ্য হয়েছিলেন। যেই নাকি কাটতে এসেছিল সেই অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল। তাই পরবর্তীতে এই গাছটাকে না কেটেই বাড়ির ডিজাইনটাই পরিবর্তন করে ফেলা হয়। এই গাছটাতে নাকি যেই পরীটা আছে সে নাকি মাঝে মধ্যেই লোকজনদেরকে, বিশেষ করে এই বাড়ির লোকদেরকে ভয় দেখাতে চেষ্টা করে। নানা নানি নাকি এতে অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছেন। তবে ওনারা রাতের বেলাতে ওই রাস্তায় কি হয়েছিল এটা অবশ্য নানিকে বলেননি, যার কারণে নানিও বুঝতে পারেননি যে কোন কারণে হয়েছে। তবে এটা নিয়ে ওনারা কোনো হুজুরের কাছেও যান নাই। হতে পারে যে ওই যে রাস্তাতে যে ভয় পেয়েছিলেন ওনারা, ওই জিনিসটাই ওনাদের সাথে সাথে চলে এসেছিল। আবার হতে পারে কাঁঠাল গাছের ওই পরীটাই ভয় দেখিয়েছিল, দুটোই হতে পারে। প্রিয় লিসেনার্স, আসলে মুরব্বীরা যদি কোথাও যেতে নিষেধ করেন এটা আমাদের শোনা উচিত, কেননা ওনাদের দীর্ঘ জীবনে কিন্তু অনেক অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতার আলোকে ওনারা অনেক কিছু বলতে পারেন, তাদের অবজারভেশনের পাওয়ারটাই আলাদা। আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি না, আমরা অনেক কিছুই কুসংস্কার ভেবে উড়িয়ে দেই, কিন্তু পরবর্তীতে যখন মারাত্মক বিপদে পড়ে যাই তখন বুঝতে পারি মুরব্বীদের কথা শোনা উচিত ছিল। কিন্তু একবার ভুল হয়ে গেলে তখন কিন্তু সেই ভুলের মাসুল আমাদেরকে খুব কঠিনভাবেই দিতে হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর রাতের বেলা এই ধরনের নির্জন রাস্তা দিয়ে হাঁটার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। হুটহাট করে কোথাও কফ থুথু এগুলো ফেলা যাবে না, কোথাও নাপাকি করা যাবে না, কোনো ঝোপ জঙ্গলের ভেতরে হুট করে ঢিল মারা যাবে না, সেখানে জল বিয়োগ করা যাবে না, কোনো গর্তের মধ্যে
জল বিয়োগ করা যাবে না বা অপবিত্র কোনো কিছু ফেলা যাবে না, তাহলে কিন্তু আমাদের উপর বড় ধরনের বিপদ নেমে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আমরা যতই সতর্ক থাকি, আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করেন তাহলে কিন্তু কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। তাই আল্লাহর উপর ভরসা করে আমরা যে সেলফ রুকিয়াগুলো আছে সেগুলো করে ইনশাল্লাহ বাসা থেকে বের হব। আমরা যেন এই আমলগুলো করতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। ধন্যবাদ জানাচ্ছি তাহিয়ান আল আশফানুর রহমানকে ওনার পাঠানো এই ঘটনার জন্য। আশা করি ওনার কাছ থেকে আর অনেক ঘটনা পাবো। তাহিয়ানের বেশ কিছু ঘটনা আমরা আফনান দ্য ওয়ার্ল্ডের যে ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের ওই চ্যানেলে প্রচার করেছি। তো আজকে আমাদের এই চ্যানেলে তাহিয়ানের পাঠানো এটাই প্রথম ঘটনা। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। ঘটনা কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফনান দ্য ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, আমাদের এই চ্যানেলের লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর এই চ্যানেলের লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আমাদের আফনান্স বি এই নতুন ইউটিউব চ্যানেলটিও পৌঁছাতে পারে। আমাদের এই চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও রয়েছে। আমি কিছু কিছু জায়গায় গিয়েছিলাম, সেই জায়গাকে কেন্দ্র করে কিছু ভিডিও করেছিলাম। আরও বেশ কিছু ভিডিও আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। প্রতি রবিবার অমীমাংসিত রহস্যের সিজন 2 এবং প্রতি মঙ্গলবার ফেয়ার উইথ টুয়েসডে ইনশাল্লাহ রেগুলার আমরা করার চেষ্টা করব। আপনারা উৎসাহ দিলে, আপনাদেরকে পাশে পেলে ইনশাল্লাহ এই চ্যানেলটাও আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।